আমরা এখন কোথায়? সুন্দরবনে। আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে খুব শীঘ্রই এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। পাখির বাসা এই যে পাখির ডিম আছে ভিতরে। এটা হচ্ছে বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদ, যেটা ছোটকাল থেকে দেখে আসছি। আর এ হচ্ছে সেই সুন্দর একটা ভিউ। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত। এটি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা জুড়ে অবস্থিত। বনের একাংশ ভারতের পশ্চিমবঙ্গে পড়েছে, অর্থাৎ সুন্দরবন বাংলাদেশ ও ভারত সীমান্তে অবস্থিত। সুন্দরবনের কোল ঘেঁষে রয়েছে ছোট বড় অনেক নদী। এই বনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, আর এর মধ্যে বাংলাদেশের রয়েছে প্রায় 6,000 বর্গ কিলোমিটার, আর বাকিটা পড়েছে ভারতের পশ্চিমবঙ্গে। সুন্দরবন হচ্ছে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন। এখানে প্রায় 334 প্রজাতির গাছ ও উদ্ভিদ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গাছগুলোর নাম হচ্ছে গেওয়া গাছ, গরান গাছ, কেওড়া গাছ, বাইন গাছ এবং সুন্দরী গাছ। আর এই সুন্দরী গাছ থেকেই এই বনের নামকরণ করা হয়েছে। আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে যাচ্ছি এই সুন্দরবনকে এক্সপ্লোর করার জন্য। সাথে থাকছে পুরো ট্যুরে ভ্রমণ গাইড। সুন্দরবন যাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে ঢাকা সায়দাবাদ। আমি যেহেতু নারায়ণগঞ্জ থাকি, সেজন্য আমি অটোতে করে চলে যাচ্ছি সায়দাবাদ। সায়দাবাদ এসে আপনার মংলার যে কোনো বাসে আপনি উঠতে পারেন। আমি যেহেতু আগে থেকে বুকিং করেছিলাম, সেজন্য আমি তিশা বাসে উঠে পড়েছি। আমাদের বাসটা বেশ পুরনো হলেও সিটগুলো তেমন খারাপ না, খুবই কমফোর্টেবল। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ঢাকা সায়দাবাদ থেকে। আমরা এখন ছুটছি বাগেরহাট মংলা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা প্রথমে যাব সুন্দরবন, তারপরে যাব বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে। বাস ছাড়ার ঘন্টা ২-১-এর মধ্যে আমরা চলে আসছি পদ্মা সেতুতে। লেটস এনজয় সিনেমাটিক ভিউ অফ দ্য পদ্মা সেতু। দীর্ঘ ৪ ঘন্টা যাত্রার পর আমাদের যাত্রা বিরতি চলছে মাত্র ২০ মিনিটের জন্য। আর এই যাত্রা বিরতি দেওয়া হয়েছে গোপালগঞ্জের সদরে। আমরা হালকা নাস্তা সেরে আবারও ছুটছি বাগেরহাটের মংলার দিকে। রাতে সুন্দর একটা ঘুম দিয়ে সকালে যখন ঘুম ভাঙল, দেখলাম মংলার সৌন্দর্য, এবং এই সৌন্দর্য আমাকে মনোমুগ্ধকর করে তুলল। আমরা বাস থেকে নেমে একটি ট্রলার ভাড়া করে নিয়েছি, আর এই ট্রলার দিয়ে চলে যাব সুন্দরবনে। তো এনজয় করুন সুন্দরবন যাওয়ার পথের এই সৌন্দর্যগুলো। ট্রলার থেকে নেমেই দেখলাম আমার কিছু বন্ধু বান্ধব একসাথে খেলা করছে। এই বানরগুলো দেখতে আমার ঠিক সবগুলো ফ্রেন্ডের মতো, খুব লাফাচ্ছে। ভিতরে ঢুকেই দেখতে পেলাম একটি চিড়িয়াখানা। সেখানে হরিণ থেকে শুরু করে কুমির, সাপ এবং আরও নানা রকমের অনেক জাতের পশু পাখি রয়েছে। যেহেতু আমাদের হাতে সময় কম, সেজন্য আমরা চিড়িয়াখানার দিকে না গিয়ে আমরা ছুটছি সুন্দরবনের গহীনের দিকে। তো এনজয় করুন সুন্দরবনের সিনেমাটিক ভিউ। আসসালামু আলাইকুম গাইস, আমরা চলে এসেছি সেই সুন্দরবনের ম্যানগ্রেভ, যাকে ভাইরাল রাস্তা বলা হয়। এই রাস্তাতে আমরা এখন হেঁটে চলেছি সুন্দরবনের ভিতর দিয়ে। সুন্দরবন কর্তৃপক্ষ যদি এই রাস্তাটা না তৈরি করতো, তাহলে হয়তো বা আমাদেরকে ওই কাদার উপর দিয়ে আমাদেরকে হেঁটে চলে যেতে হতো, সুন্দরবন এক্সপ্লোর করতে হতো আর কি। সেদিক থেকে আমরা অবশ্যই সুন্দরবন কর্তৃপক্ষকে
ধন্যবাদ জানাই এই ভিডিওর মাধ্যমে। এবং যদি রাস্তাটা না থাকতো আমরা হেঁটে হেঁটে হয়তো বা এরকম এক্সপ্লোর করতে আমাদের চেহারা এরকম হয়ে যেত গেইলা বাহিনীর মতো। হ্যাঁ, আর বনের ভিতরে যে একটা শুনশান নীরবতা এবং যে পাখির কিচিরমিচির ডাক, আসলে মনটাই আমার একদম ভরে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গাইস, আমরা এখন সুন্দরবন ম্যানগ্রোভের ভিতরে আছি। এখন আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে এই সুন্দরবনের ভিউটা আমরা দেখতে যাচ্ছি। সো দেখি আসলে কিরকম এই ওয়াচ টাওয়ারটা, এখান থেকে কিরকম ভিউটা দেখা যায়, কেননা একই দৃশ্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম হয়। সো এখানে দেখছি আশপাশে অনেকেই ফুলটুসির নাম লিখে রেখে গেছে। প্রিয়তমার নাম অবশ্যই লিখে রেখে গেছে, যাতে 10 বছর পরে আসে আবার প্রিয়তমা নেই, চিন্তাও নেই। আমরা নামও লিখতে পারি না, নামও লিখতে পারি না, আমাদের নাম লিখতে প্রয়োজন নেই। লুক গাইস, এখানে আমার একটা ফ্রেন্ড, সে বিশ্বাস করে যে এখানে যদি তার প্রেমিকার নাম লিখে তাহলে তার সাথে তার বিয়ে হয়ে যাবে। এই যে তো আমরা এখন দেখতে যাচ্ছি আমি কিভাবে লিখতে পারে। সো লেটস স্টার্ট ব্রো। আমিন সুম্মা আমিন। কি লাভ আর কি, আর কি তো কিছু তো। আমরা সবাই তার জন্য দোয়া করব যাতে খুব শীঘ্রই এই সম্পর্ক নষ্ট হয়ে যায়। সবাই অবশ্যই সবাই ঘাস দিলে নিয়ত করবেন এই সম্পর্কে যাতে আজকের পর থেকে আর কন্টিনিউ না হয়। ঠিক আছে, বলে তাহারিকে নিয়ে আসবেন, সে আবার ভালো মনোভাব করতে পারে। সরি, প্রিয় দর্শক, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি সুন্দরবনের গহীনে। তো এই বিষয়ে আমার বড় ভাই রায়হান ভাই কিছু বলতে চাই। ভাইয়া বলুন। আসলে আমি বলতে চাই যে আপনারা বাঘ দেখলে কখনো ভয় পাবেন না, দৌড় দিবেন না। হ্যাঁ, দৌড় দিবেন না। আমি আছি বা আপনারাও আছেন। ভাইয়া থাকতে কোনো ভরসা নেই আমাদের কোনো ভরসা নেই। ভাইয়া থাকতে আমাদের কোনো ভরসা নেই, আগে থেকে জানতাম। তারপরে হ্যাঁ বলুন ভাই, কন্টিনিউ করেন। তো আসলে বাঘের সাথে লড়াই করে মনে করেন যে যদি আমরা হেরেও যাই, মরেও যাই, তো বীর পুরুষের মতন মরে যাব, মানে একটা সম্মাননা পাওয়া যাবে এবং আমরা বলতে পারবো যে আমাদেরকে বাঘে খেয়েছে। এখানে আমার একটা কথা আছে ভাইয়া, যদি বাঘে খাইয়ে ফেলে আমাদেরকে, তাহলে আমরা কিভাবে বলবো যে এটা আমার আত্মা আছে, দিল আছে, আমার বিশ্বাস। কেউ না কেউ একজন এই কথাটা বলবে। কে বলবে ভাই? জঙ্গলে কে বলবে? আপনার আমার একটা কেন জানি বিশ্বাস হচ্ছে এলভিস টাইপের কিছু একটা এই বনের মধ্যে ঠিকই খুঁজে পাওয়া যাবে। কেননা যখন ওই যে অ্যামাজনের এলডোরাডো, যখন একটা মুভি দেখেছি যে থ্রি আর্চার ইজ দেয়ার ফর জাস্ট সেভ এ ম্যান হু এক্সপ্লোর দ্য সিটি অফ গোল্ড। Actually, totally, they found it totally is a city of gold. So I believe that kind of Elvish will find us. So don't worry. Ripon. আমরা যাইতেছি বাঘের শিকারে। যদি বাঘ না ভাই, অবশ্যই বিড়াল যদি পাই তাও চলবো। হোমো সেপিয়েন্স বই কিন্তু এভাবে বলছে, আচ্ছা, বাঘ, বিড়াল, হ্যাঁ, এগুলো হলো এক জাতি। আচ্ছা, ঠিক আছে, একই প্রজাতি। বিড়াল মারলেও আমরা এই বাঘের সম্ভাবনা পেয়ে যাবো। মানে ফিল একটাই, ফিল একই রকম, ফিল একই রকম, শুধু ওইটা সাইজে বড়, এটা সাইজে ছোট।